হ্যাঁ সবিক, হ্যালো, শোনা যাচ্ছে তো? আমার ভয়েসটা ক্লিয়ার আসে তো? তোমরা একটু বলো তো, যারা যারা আসো লাইভে। ওকে ওকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি বছরটা তোমাদের সবার ভালো কাটবে এবং সেটাই আশা রাখি, এবং সামনের এক্সামগুলো তোমরা খুব ভালো প্রিপারেশন নিয়ে দিতে পারবে। মন দিয়ে পড়াশোনা করো। আমি তোমাদের কমেন্টটা পড়ছি সাইডে, ঠিক আছে? তোমরা কিছু লিখতে চাইলে লিখতে পারো, তারপরে সবাই এসে গেলে আমি ক্লাসটা শুরু করব। হুম, তাহলে চলো শুরু করা যাক নাকি? টাইম তো হয়ে গেছে। আজকে তোমাদের প্রথম ক্লাস হচ্ছে অ্যাপে। আশা করি তোমরা এনজয় করবে। গুড ইভিনিং শ্রীমন্ত, সবাইকে গুড ইভিনিং। তোমাদের সবাইকে বলার, সবাই লাইভে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? যখন ক্লাস হবে, যদি একান্তই কোনো সমস্যা হয়ে যায় তাহলে তোমরা মানে সেটা রেকর্ডেড দেখে নিও। বাট লাইভে থাকলে কি হয়, তোমাদের পার্টিসিপেশনটাও সামনে থেকে আসে, ফলে তোমাদেরও পড়তে ভালো লাগবে। তো তোমাদের অনেকেই আজ এই ক্লাসটা শুরু করছি। তোমাদের অনেকেই বলেছিলে যে স্ট্র্যাটেজি ভিডিও, তো সেটা আমি ইউটিউবে আনিনি, সেটা তো আমি অ্যাপে ফার্স্ট ক্লাস বলেছিলাম নিয়ে আসবো। তো আসলে স্ট্র্যাটেজি হচ্ছে এমন একটা জিনিস, তোমাদেরকে বলি, স্ট্র্যাটেজি হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাদের, যেটা ওটা স্ট্র্যাটেজি ছাড়া তোমরা যদি ভাবো যে কোনো একটা এক্সাম ক্লিয়ার করবে, সেটা সম্ভব নয় বাস্তবে, সেটা তোমরাও জানো। আর সেটাতে নতুন কিছু বলার নেই। তাই আমরা প্রথম ক্লাসটা একটা স্ট্র্যাটেজি দিয়েই রেখেছি। কারণ ভালো করে যদি দেখো তোমরা, যে একটা ভাস্ট সিলেবাস, তাই না? একটা বড় সিলেবাস, সেখানে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা থেকে এক্সামিনার আমাদেরকে ইভ্যালুয়েট করতে চাইছে, বা কোন জিনিসটা থেকে বারবার এক্সামে প্রশ্ন আসছে, ঠিক আছে? কোন টপিকটা আমাদের কাছে সেই তুলনায় বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় অন্য কোনো টপিক থেকে, এই জিনিসগুলো জানা এবং আগে থেকে মাথায় নিয়ে চলা যে কি কি পড়তে হবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা অনেক সোজা হয়ে যাবে। কারণ কি বলছি, যখনই তোমরা হাতে প্রচুর মেটেরিয়াল পেয়ে যাবে, তখন কি হবে, তোমরা পাজেল হয়ে যাবে না যে কি পড়তে হবে, কোনটাকে বেশি পড়তে হবে, কোনটার পিছনে সময় বেশি দিতে হবে, কোনটাকে সময় কম দিতে হবে। তো আমার উদ্দেশ্যই হচ্ছে সেটা, এত বড় সিলেবাসটা তোমাদের যাতে হাতের মুঠোয় থাকতে পারে। তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, একটা জিনিস, এই যে পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা মানে কিছু সময় পরে তোমরা এতে পেয়ে যাবে, তোমাদের মেলে চলে যাবে সমস্ত যেরকম ডকুমেন্টসগুলো তোমাদের পাঠানো হবে, নোটসগুলো, তো এটাও চলে যাবে। এই পিডিএফটা, অন্য পিডিএফগুলো তোমরা কি করবে কি করবে না সেটা তো তোমাদের ব্যাপার, হাতে লিখে নেবে কি প্রিন্ট আউট করাবে। তবে আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে এই ফার্স্ট পিডিএফটা, এটা সবাই যেন তোমরা ডাউনলোড করে নিও, আর ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নিও, ঠিক আছে? তার কারণ আমি বলছি, এই যে একটা পেজ, এই একটা পেজের মানে তোমরা উপকারিতা তোমরা পরবর্তীকালে তোমরা নিজেরাও দেখতে পাবে। কারণ এই একটা পেজ, এটা যেটা আমি তোমাদের তৈরি করে দিচ্ছি, এটা আশা করি তোমাদের 1 থেকে 1.5 মাসের খাটনি কমিয়ে দেবে, ঠিক আছে? এটা এমন একটা স্ট্র্যাটেজি যেটা তোমাদেরকে আমি রিকমেন্ড করব 1 মাস, ঠিক আছে? প্রত্যেকদিন সকালবেলা 10 মিনিট করে সিলেবাসটা একবার দেখো। কারণ তোমাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে ম্যাথের সঙ্গে লিঙ্কড আছে, তাই না? কোনো না কোনো সময় ম্যাথটাকে তোমরা পড়েছো, সে গ্রাজুয়েশনে হোক বা গ্রাজুয়েশনে পাসে হোক, অনার্সে হোক, বা কেউ ইঞ্জিনিয়ারিংয়ে হোক। তো তোমাদের বলবো, সিলেবাসটার স্ট্র্যাটেজি যে পেপারটা তোমাদের দেবো, ওটা তোমরা ভালো করে ডেলি 10 মিনিট অন্তত
এটা সকালে ঘুম থেকে ওঠার সময় হতে পারে, রাত্রে ঘুমোতে যাওয়ার সময় হতে পারে, তোমরা একবার সেটাকে দেখো। তাতে কি হবে, তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকবে যখন তোমরা বইটা নিয়ে বসবে পড়তে বা আমার নোটটা নিয়ে পড়তে বসবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করেছি এমন একটা জিনিস তোমাদের সামনে তুলে দেওয়ার যেটার পরে তোমাদের ম্যাথ সম্পর্কে, ম্যাথ অপশনাল সম্পর্কে কোনো ভয় বা কোনো রকম দ্বিধা না থাকে, ঠিক আছে। তো এই ক্লাসটা তোমাদের ক্ষেত্রে খুবই ভ্যালু ফর, মানে বলতে গেলে তোমাদের সমস্ত ক্লাসের থেকে এই আজকের ক্লাসটা, ইন্ট্রোডাকশন ক্লাসটা অত্যন্ত ভ্যালু রাখে, ঠিক আছে। এই ক্লাসটার উপরে দাঁড়িয়ে আছে পরবর্তী ক্লাসগুলো থেকে তোমরা কিভাবে বেনিফিট তুলতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের স্ট্র্যাটেজি ভিডিও। আচ্ছা, তোমরা যদি কিছু লেখার হয় না, তোমরা চ্যাট বক্সে লিখো আপাতত, ঠিক আছে। দেখো, প্রথমত আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে পেপার 1 নিয়ে, ঠিক আছে। পেপার 1 নিয়ে কথা বলবো। কিভাবে কথা বলবো, দু তিনটে জিনিস বলে রাখি। একটা হচ্ছে পেপার 1, পেপার 1 এর মধ্যে কি কি আছে অলরেডি তোমরা জেনে গিয়েছো, তো সেটা বলার কোনো দরকার নেই। মেন কথা হচ্ছে যে পেপার 1 এ যে যে টপিক আছে সেটা অলরেডি তোমরা জেনে গিয়েছো। এই টপিকের মধ্যে কোন কোন টপিকগুলো, টপিকের মধ্যেও সাব টপিক হয়, সেই সাব টপিকগুলোর মধ্যে কোনগুলো মোর দ্যান আদার টপিকের থেকে আমাদের বেশি ভ্যালু রাখে, ঠিক আছে। মানে বলতে গেলে আমি যদি কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধরো 5টা টপিক আছে, কিন্তু আমাদের এই মাঝখানে 3টে টপিক থেকে মেনলি প্রশ্ন আসে বা প্রশ্ন আসার চান্স রয়েছে, পসিবিলিটি রয়েছে। তো সেখানে আমাদের এই 3টে টপিককে কি করতে হবে, আমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, আর প্রথম থেকে মাথায় রাখতে হবে যে এই 3টে টপিক থেকে প্রশ্ন আসতে চলেছে। এই জিনিসটাকে তোমাদের সামনে আজকে উপস্থাপন করতে চাইছি। এটা হচ্ছে এই পুরো স্ট্র্যাটেজির একটা পার্ট। তাহলে দ্বিতীয় পার্ট কি, দ্বিতীয় পার্ট হচ্ছে যে তোমাদের প্রশ্নের বিভাজন কিরকম হয়, ঠিক আছে। তোমাদের প্রশ্নের বিভাজন কেমন হয়, যে কখন কখন 10 নম্বরে প্রশ্ন পড়ে, কোন কোন টপিক থেকে 15 নম্বরে প্রশ্ন পড়ে, আর কোন কোন টপিক থেকে 14 নম্বরে প্রশ্ন পড়ে, ঠিক আছে। তো এই যে ডিভিশনটা তোমাদের আজকে আমি বলবো। আর একটা হচ্ছে যে তোমরা ধরো কেউ ভেক্টর স্পেস পড়ছো, তো ভেক্টর স্পেস চ্যাপ্টারটা পড়ার পরে তোমরা ম্যাক্সিমাম কতগুলো প্রশ্ন পরীক্ষায় পেতে পারো সেখান থেকে, তারও একটা আইডিয়া তোমাদের পড়া শুরু করার আগে থাকা খুবই জরুরি, ঠিক আছে। ধরো তোমরা রিয়াল অ্যানালিসিস 1 পড়ছো, ঠিক আছে। তো রিয়াল অ্যানালিসিস 1 থেকে তোমাদের আগে জানা উচিত যে কত নাম্বার আমার সেখান থেকে আসতে পারে বা আসে, ঠিক আছে। তাহলে তোমরা যখন চ্যাপ্টারটা পড়বে তোমাদের সিরিয়াসনেসেরও একটা পরিচয় সেখানে থাকবে, মানে তোমরা সেটাকে বাড়িতে কতটা গুরুত্ব দিয়ে পড়বে, যে এক্স্যাক্টলি আমাদের ওই চ্যাপ্টারটা কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ সেই অনুযায়ী আমরা আউটপুটও পাচ্ছি যতটা ইনপুট আমরা দিচ্ছি, ঠিক আছে। এইটুকুনি বলার, চলো এর ডিটেলস শুরু করি। কেউ কিছু বলছে কিনা চেক করে নিই। না না, আলাদা কোনো বই দরকার নেই, ঠিক আছে। আলাদা কোনো বই দরকার নেই, আমি যে নোটস দেবো সেটা মোর দ্যান এনাফ, ঠিক আছে। এবং আমি প্রথমত কিছু চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা রিলেটেড যদি বলো প্রত্যেকটা সাব টপিক থেকে আমরা অঙ্ক তোমাদের, মানে আমি তোমাদের অঙ্ক করিয়ে দেবো। সেখান থেকে অঙ্ক কিভাবে আসতে পারে, ঘুরিয়ে বলি বা ডাইরেক্ট বলি, সেগুলো বলে দেবো। সেই টপিকের থেকে আর কি কি প্রশ্ন তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, যেগুলো অলরেডি তোমাদের ক্লাসে করানো হয়ে গেছে, তার অনুকরণে সেগুলোকে তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দেওয়া হবে এবং তার একটা মডেল অ্যান্সার তোমরা পেয়ে যাবে, বা ফিডব্যাক আমি চেক করে নিতে পারি যদি সেরকম কোনো প্রবলেম হয়, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, ঠিক আছে। আশা করি সৌরভের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাটার্ন। পেপার 1 এর ম্যাথামেটিক্স অপশনালের পেপার 1 এর প্যাটার্ন কি। এবার প্যাটার্নে লিখতে গিয়ে তোমাদের একটা কথা বলি, যে পেপার 1 এ টোটাল 10টা দাগ নম্বরের প্রশ্ন আসে। দাগ নম্বর বলতে কি, ধরো 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ, 6 দাগ, 7 দাগ, 8 দাগ, 9 দাগ, 10 দাগ। এগুলো কেন বলছি এটা তুমি বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট কথা। এটা জানা থাকলে তোমাদের পরীক্ষার একদম আইডিয়াটা একদম তোমাদের কাছে কাঁচের মতো স্বচ্ছ হবে, ঠিক আছে।
তো দেখো এখানে 10টা দাগ আছে তোমাদের কাছে। এবার 10টা দাগের মধ্যে কি হয়, প্রত্যেক দাগে কি হবে, তোমাদেরকে 3টে করে প্রশ্ন থাকবে, প্রত্যেক দাগে 3টে করে প্রশ্ন থাকবে। তাহলে 1 দাগেও 3টে প্রশ্ন আছে, 2 দাগেও 3টে প্রশ্ন আছে, 3 দাগেও 3টে প্রশ্ন আছে, এরকম করে করে প্রত্যেকটা দাগে কি থাকবে, 3টে করে প্রশ্ন থাকবে। তোমাদের পরীক্ষায় কি করতে হবে, প্রত্যেক দাগ থেকে এই 3টে যে প্রশ্ন আছে তার মধ্যে থেকে 2টো করে করতে হবে। প্রত্যেক দাগ থেকে তোমাদের কটা করে অ্যান্সার করতে হবে, 2টো করে। প্রত্যেক দাগ থেকে মানে 2টো করে অ্যান্সার করতে হবে। তোমরা গুনে নাও তোমাদের পেপার 1-এ কতগুলো কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে। 2 2 4 2 6 আর 2 8, 10 12 14 16 18 20খানা প্রশ্ন। মার্কস এবার দেখছো প্রত্যেকটা দাগ নম্বর, 10টা দাগ নম্বর আছে টোটাল। প্রত্যেকটা দাগ নম্বর থেকে 2টো করে অ্যান্সার করছো, তাহলে টোটাল হচ্ছে 20টা প্রশ্ন তোমরা সলভ করছো। তাহলে হিসাব অনুযায়ী 200 তৈরি করতে গেলে তোমরাও সবাই বোঝো পার কোশ্চেনের মার্কস কত, 10। তাহলে এখানে এই যে দুটো প্রত্যেকটা কোশ্চেন মানে একের দাগে 2টো কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনে ইন্ডিভিজুয়াল মার্কস হচ্ছে 10। তার মানে একের দাগে ডিভিশন হচ্ছে 10 + 10। ঠিক আছে, এরকম ভাবে তোমাদের কিন্তু প্যাটার্নটা পেপার 1-এর কিন্তু তৈরি করা হয়েছে। আশা করি পেপার 1-এর কিভাবে প্যাটার্নটা আসছে, প্রশ্নের প্যাটার্নটা তোমাদের এইটুকুনিতে কোনো আর ডাউট নেই। আশা করি প্যাটার্নটা কিভাবে তোদের অ্যান্সার করতে হবে তোমরা মানে চ্যাটে লেখো, আমি সেটা দেখে নিচ্ছি। ঠিক আছে, কারো যদি অসুবিধা থাকে। হুম 13 জন লাইভে আছো। ঠিক আছে, সবাই কিন্তু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকো। ঠিক আছে, চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকাটা খুবই জরুরি। তাহলে আমি বুঝতে পারবো যে প্রত্যেকে কিন্তু জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা। আজ তো নয় স্ট্র্যাটেজি, পরে আমি ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করাবো। তো প্রত্যেকের পার্টিসিপেশন অত্যন্ত জরুরি। ঠিক আছে, ওকে। কমলিকা, কাজল, মেঘা সবার ক্লিয়ার, পদ ঠিক আছে, ওকে ফাইন। তো ব্যাপারটা হচ্ছে তাহলে এইটুকুনি হচ্ছে পেপার 1-এর প্যাটার্ন। এবার পেপার 1-এর রেলেভেন্ট টপিকগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। ঠিক আছে, দেখো রেলিভেন্ট টপিক ফর পেপার 1, এটা যেরকম প্যাটার্নটা যেমন ইম্পর্টেন্ট, যাতে পরীক্ষায় গিয়ে তোমাদের হাতড়াতে না হয়, বইতে পড়ার মানে বাড়িতে রিভাইজ করার সময় হাতড়াতে না হয়, তার জন্য প্যাটার্ন। এবার হচ্ছে রেলিভেন্ট টপিক। রেলিভেন্ট টপিক মানে হচ্ছে ধরো তোমাদের যখন সিলেবাসটা লিখিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছিলে কত লেন্দি সিলেবাস। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট সিলেবাসে তোমাদের লিখেছিলাম। তাহলে রেলিভেন্ট জিনিসগুলো কোথায় আছে বা কোনগুলোকে আমাদের কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেটা জানা খুবই দরকার। ঠিক আছে, তো সেটাকে জেনে নাও। রেলিভেন্ট টপিক ফর পেপার 1, এখন শুধু বলছি পেপার 1-এর জন্য রেলিভেন্ট টপিক যেখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তোমাদের একটা কাজ আমি অলরেডি করে দিয়েছি, প্রিভিয়াস ইয়ারের তোমাদের যে তোমরা বাড়ি থেকে ইভ্যালুয়েট করবে ওই চ্যাপ্টার তোমাদের কখনোই নিতে হবে না। প্রিভিয়াস ইয়ার সম্পর্কে তোমরা বাড়ি থেকে বেশি ঘাটাঘাটির দরকার নেই, তবে তোমাদের বলবো একবার অন্তত গো থ্রু করো। ঠিক আছে, কারণ নিজে একবার নিজের চোখে দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। যদি তোমরা না দেখতে চাও কোনো অসুবিধা নেই, আমি প্রিভিয়াস ইয়ারকে সমস্ত কিছু মাথায় রেখে স্ট্র্যাটেজি বানিয়েছি। ঠিক আছে, চলো। তো রেলিভেন্ট টপিকের মধ্যে যদি আমি টপিক অনুযায়ী তোমাদেরকে বলি, তাহলে ফার্স্টে তোমাদের টপিকগুলো যদি আমি লিখি, তোমরা তো এটা পেয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি সংক্ষেপে লিখছি লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা। আচ্ছা, সেকেন্ডে কি আছে, সেকেন্ডে আছে রিয়াল অ্যানালিসিস 1। থার্ডে কি আছে, রিয়াল অ্যানালিসিস 2। ফোর্থে কি আছে, অ্যানালিটিক্যাল জিওমেট্রি। 5-এ কি আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। 6-এ কি আছে, স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিক্স স্ট্যাটিক্স স্ট্যাটিস্টিক্স তোমাদের পরের পেপারে আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি পার্টিকেল ডিনামিক্স।
এগুলো তোমরা আগেই এর ডিটেলস সিলেবাস তোমরা পেয়ে গেছো। সিলেবাস দেখানোর জন্য আমি এটা নিয়ে আসিনি, এটা জাস্ট তোমাকে একটা অ্যানালিসিস দেওয়ার জন্য নিয়ে এসেছি যে এইটা হচ্ছে আমাদের কি টোটাল আমাদের সংক্ষেপে লিখলাম টোটাল আমাদের সিলেবাসের মানে টপিকের নেম বলতে এগুলো এক একটা বই হয় তোমরাও জানো, ঠিক আছে, বাট এর মধ্যে রেলিভেন্ট টপিকগুলো কোনগুলো, এদের মধ্যে যেগুলো টপিক রেলিভেন্ট সেগুলো তোমাদেরকে জানতে হবে। যেমন লিনিয়ার অ্যালজেব্রা তোমরা জানো অনেক বড় একটা মানে তোমাদের পড়া একটা বড় টপিক বলতে পারো, তাই না? তো এখান থেকে সব থেকে বেশি যদি তোমরা প্রশ্ন এক্সপেক্ট করো তাহলে কোন টপিক থেকে এক্সপেক্ট করতে পারো? তার উত্তর হচ্ছে তোমরা চাইলে শর্ট নোটও করতে পারো এখান থেকে, ঠিক আছে। এখান থেকে ভেক্টর স্পেস, লিনিয়ার অ্যালজেব্রা থেকে ভেক্টর স্পেস এমন একটা টপিক যেখান থেকে বললাম না প্রত্যেক দাগে 3টে করে প্রশ্ন থাকে, 2টো অ্যান্সার করতে হয় এবং একটা পুরো দাগ ভেক্টর স্পেসের জন্য কিন্তু দেওয়া থাকে। পুরো ভেক্টর স্পেস থেকে প্রশ্ন আসে, ভেক্টর স্পেস বলবো না, লিনিয়ার অ্যালজেব্রা থেকে পুরো একটা দাগ আসে এবং এই লিনিয়ার অ্যালজেব্রা থেকে তোমরা যদি ভেক্টর স্পেস টপিকটা ভালো করে রেডি করে যাও তাহলে ওই 3টে দাগের মধ্যে ম্যাক্সিমাম টাইম এটাই হয় যে 2টো প্রশ্ন তো অলরেডি ভেক্টর স্পেস থেকে থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভেক্টর স্পেস যদি তোমরা ভালো করে রেডি করে যাও তাহলে এই যে ফার্স্ট দাগ বলি যেটা সচরাচর আসে বা একটা দাগ যাই বলি না কেন, একটা দাগ নম্বরে তোমরা যে 2টো কোশ্চেন তোমাদের যে আনসার করতে হয় সেটা একটা টপিককে ভালো করে রেডি করলেই কভার হয়ে যায়, ঠিক আছে। কিন্তু করতে তো সবই হবে, কিন্তু তবুও বলছি যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের আগে থেকে জানা খুবই জরুরি। তাই যখনই তোমরা বাড়িতে কখনো নোট রিভাইজ করবে বা পড়বে বা কোনো জিনিসকে মাথায় রেখে চলবে, ভেক্টর স্পেসকে তোমরা মাথায় রেখে চলবে, কারণ কি এর পোটেনশিয়ালিটি অনেক বেশি। এ তোমাদের 2টো কোয়েশ্চেনকে অ্যান্সার করতে মানে একটা দাগকে ফুলফিল করতে তোমাদের সাহায্য করবে। আশা করি তোমাদের কাছে এইটুকুনি পার্ট ক্লিয়ার হয়েছে। একদম একদম ভেক্টর স্পেস মেন। এছাড়া অনেকগুলো টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসে, সেগুলো যখন চ্যাপ্টার কন্টিনিউ করবো সেখানেও বলবো, ঠিক আছে। বাট ভেক্টর স্পেস হচ্ছে এখানে তোমার বলে না একটা ম্যাচের মধ্যে কিছু কিছু কি প্লেয়ার থাকে যাদের রানের উপরে কি হয় পুরো ম্যাচটা জিতবে কি জিতবে না সেটা নির্ভর করে, ঠিক আছে। তো এখানে ভেক্টর স্পেস হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার কি রোল এখানে প্লে করছে, ঠিক আছে। তো তারপরে দেখো রিয়াল অ্যানালিসিস 1, রিয়াল অ্যানালিসিস 1 এর মধ্যে কিছু কিছু টপিক আছে, আমি একটা স্লাইড নিয়ে নিচ্ছি। রিয়াল অ্যানালাইসিস 1, রিয়াল অ্যানালিসিস 1 এর মধ্যে কিছু কিছু টপিক আছে যেখান থেকে প্রশ্ন বারবার আসতে থাকে, ঠিক আছে। তোমরা যদি আগের থেকে জেনে যাও যে কোন কোন সেই টপিকটা, তাহলে রিয়াল অ্যানালিসিসের যখন তোমরা অনেকেরই ভীতি থাকে না, রিয়াল অ্যানালিসিস দেখলেই মনে হয় যে বিরাট কিছু শিখছি, এমনটা নয়। জিনিসটা অত্যন্ত সোজা এবং সেখান থেকে প্রশ্ন যেখান থেকে আসছে সেই জায়গাটাও একদম ফিক্সড, ঠিক আছে। তোমরা ভালো করে দেখো যে রিয়াল অ্যানালিসিস পার্ট 1 যদি আমি বলি, এখান থেকে ওয়েটেজ দেখার আগে একটা জিনিস দেখো, যেমন তোমাদের একটু আগে বললাম ভেক্টর স্পেস থেকে একাই 2টো প্রশ্ন আসে এবং একটা দাগ নম্বরে 3টে কোশ্চেন লিনিয়ার অ্যালজেব্রা থেকে, তার মধ্যে ভেক্টর স্পেস থেকে একাই 2টো কোশ্চেন আসে। আর যদি তোমাদের এটাকে আমি মুছে একটা কথা লিখি, যে লিনিয়ার অ্যালজেব্রা থেকে একটা দাগ পড়ছিল, তাই না, একটা দাগ পুরো লিনিয়ার অ্যালজেব্রার জন্য। তোমরা ভালো করে লক্ষ্য করো এই রিয়াল অ্যানালিসিস পার্ট 1 এর নিজেই 2টো দাগকে কন্টেন করে বসে আছে। তাহলে কত বড় ইম্পর্টেন্ট টপিক বা কতটা তোমাদের গুরুত্ব সহকারে এটাকে পড়তে হবে এখান থেকেই তোমরা কিন্তু বুঝতে পারছো। একটা দাগ মানে তার মধ্যে 3টে কোশ্চেন, 2টো অ্যান্সার করতে হয়, 2টো দাগ মানে প্রতি দাগ থেকে 2টো করে অ্যান্সার করলে 2টো দাগ মিলিয়ে মানে 4টে কোশ্চেন অ্যান্সার করতে হবে। মানে রিয়াল অ্যানালিসিস পার্ট 1 না, রিয়াল অ্যানালিসিস 1 যদি বলি সেখান থেকে 2টো দাগ আসে, 2টো দাগ মানে টোটাল 4টে কোশ্চেন অ্যান্সারেবল, তাই না। তো 4টে কোশ্চেন তুমি এখান থেকে যদি অ্যান্সার করতে হয় তাহলে টপিকটা অত্যন্ত ভ্যালু রাখে, সেটা তোমাদের কিন্তু জানতে হবে। তো কোন কোন টপিক থেকে এখানে প্রশ্ন আসে দেখে নাও। এক তো আসে সিরিজ, কালিটার ভলিউম একটু কমিয়ে, সিরিজের পরে আসে, আচ্ছা সিরিজের পাশেই লিখে দিচ্ছি সিকোয়েন্স, হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন,
হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন, এর সঙ্গে লিবনিজ ফর্মুলা, লিখছে না পুরোটার, এলই হয়, ঠিক আছে। লিবনিজ ফর্মুলার উপর অ্যাপ্লিকেশন আসে, টেলরস থিওরেম, আর লিখলাম না। তার সঙ্গে আসে, এবার এটার সঙ্গে আর একটা পার্ট থেকে প্রশ্ন এখান থেকে বারবার আসে এবং তোমরা পরীক্ষায়ও পাবে, যেটা হচ্ছে কি 3টে পার্ট আছে, একটা ম্যাক্সিমা মিনিমা প্লাস অ্যাসিমটোট আর একটা হচ্ছে এনভেলপ। এই কটা টপিক যদি তোমরা রেডি করে যাও তাহলে তোমাদের দুটো দাগ নম্বর কমপ্লিট, মানে 4টে কোয়েশ্চেন, 4 10 40 নাম্বার, ঠিক আছে, মাত্র এই কটা টপিক। বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি, ঠিক আছে। তো ব্যাপারটা হয়েছে যে এর মধ্যেও তোমাকে যদি স্পেসিফাই করে দিই আমি, অ্যাসিমটোড আর এনভেলপ যদি করে যাও 90% সম্ভাবনা আছে একটা কোয়েশ্চেন পেয়ে যাবে, বললাম, বুঝেছো? তার মানে ব্যাপারটা হয়েছে তোমাকে পুরো সিলেবাসটা অ্যানালিসিস করা খুবই জরুরি। সিরিজ সিকোয়েন্স দুটো ভালো করে করে গেলে একটা প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, ঠিক আছে। এবার এর মধ্যে থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে, মানে ব্যাপারটা হচ্ছে এমন একটা জিনিস, সিলেবাস অত্যন্ত জায়গায় ছোট, কিন্তু আমরা সিলেবাসটা মানে প্রশ্ন আসার জায়গাটা অত্যন্ত ছোট, সিলেবাসটা অত্যন্ত বড়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে দুটো দাগ আসছে কিন্তু সিলেবাসটা এইটুকুনি জায়গায় সীমিত। দেখছি তোমাদের চার্ট। হ্যাঁ শান্তনু, 40 মার্কস। তার পার্টিকেল ডিনামিক্সটা আমাদের কলেজের সিলেবাসে ছিল না, আমার পারবো, কোনো অসুবিধা নেই। কি বলছে মেঘা, কোনো অসুবিধা নেই, পার্টিকেল ডিনামিক্স, ঠিক আছে, অত্যন্ত সহজ করে বোঝাবো এবং যতটুকু আমি করবো অতটুকু করে যেও, তাতেই তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার শোনো তোমরা, এবারে তোমাদের রিয়াল অ্যানালিসিস 2, রিয়াল অ্যানালাইসিস 2 থেকে একটা দাগ আসে, মানে 3টে কোশ্চেন, দুটো অ্যান্সার করতে হবে, তাই তো। তো একটা দাগ আসে এখানে, এবং এখানে কোনটুকু পোর্শন থেকে প্রশ্ন আসে সেটা বেশি ইম্পর্টেন্ট, তো সেটা লিখে নাও যদি কেউ লিখতে চাও। ইউনিফর্ম কন্টিনিউটি, রিমান ইন্টিগ্রেশন, চাল লিখতে পারো। ইমপ্রপার ইন্টিগ্রাল, ইউনিফর্ম কনভার্জেন্স, আর একটা হচ্ছে পাওয়ার সিরিজ, আর একটা হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশন, সিকোয়েন্স প্লাস সিরিজ অফ ফাংশন। দেখো রিয়াল অ্যানালিসিস 2 যার মধ্যে ইউনিফর্ম কন্টিনিউটি, রিম্যান্স ইন্টিগ্রেশন, রিমান থেকে তোমরা তো শিওর একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আছে, পাওয়ার সিরিজ থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা মানে চরম পর্যায়ে থাকে, ঠিক আছে, আর ইমপ্রপার ইন্টিগ্রাল থেকেও একটা ঠিক ওই রকম মাপের প্রশ্ন, মানে কিছু কিছু টপিক আছে তো তুমি ধরে রাখতে পারো প্রশ্ন আসবে, যেমন পাওয়ার সিরিজ, যেমন রিম্যান, যেমন হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। তাহলে এর মধ্যে যদি তুমি ভাইটালিটি বিচার করতে চাও, এগুলো থেকে প্রশ্ন তো শিওর আসবে।
কখনো এটা দিয়ে দেয়, কখনো এটা দিয়ে দেয়, কখনো এটা দিয়ে দেয়, কখনো এটা দিয়ে দেয়, ঠিক আছে। তো ব্যাপারটা হয়েছে যে এইটা হচ্ছে তোমার পুরো সিলেবাসের অংশ, যার মধ্যে থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন বেরিয়ে আসবে, মানে একটা দাগ বেরিয়ে আসবে, ঠিক আছে। তিনটে তো আসবে কমন, তার মধ্যে দুটো করতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের দুটো আমাদের কোয়েশ্চেন বেরিয়ে আসবে এখান থেকে, ঠিক আছে। মানে 10-10-20 নাম্বার মাত্র এইটুকুনি টপিক থেকে, ঠিক আছে। সিলেবাসটাকে কইটুকুনি জায়গায় নিয়ে এসেছি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদেরকে এই জন্যই বলছি এটাকে তোমাদের কিন্তু প্রিন্ট করা অত্যন্ত জরুরি, ঠিক আছে। বলছে দেখি কেউ। শক্তিপদ, তোমাদের কোনো বই কিনতে হবে না, ঠিক আছে। যা নোটস প্রোভাইড করার আমি করব, কারণ বই কিনে কিনে তোমার বাড়ি বোঝাই হয়ে যাবে, কিন্তু আদতে কোনো কাজ হবে না, ঠিক আছে। কেন যারা ম্যাথ যারা অনার্স পড়েছো বা পাস করে যারা জানো, বই কেনাটাই সার হয়ে যেতে পারে যদি এই সিলেবাসটাকে উদ্ধার করতে হয়। আচ্ছা সৌরভ, হুম, সৌরভ তো অ্যান্সার দিয়েই দিয়েছে মনে হয়। আচ্ছা কাজল, স্যার পিডিএফ পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো ইমেলে পেয়ে যাবে না, ইমেল যদি ঠিকঠাক দিয়ে থাকো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ইমেলটা প্রত্যেকে ঠিকঠাক দেওয়াটা কিন্তু খুবই জরুরি। দেখো চলো, এবার হচ্ছে অ্যানালিটিক জিওমেট্রি। অ্যানালিটিক জিওমেট্রি, অ্যানালিটিক জিওমেট্রি থেকে তোমাদের জানতে হবে যে রেলিভেন্ট টপিক কোনগুলো, ঠিক আছে। আর সবার আগে জানতে হবে যে কটা প্রশ্ন পাবো, তাই না, বা কটা দাগ পাবো। বিশ্বাসযোগ্য না হলেও সত্যি যে এখান থেকে তোমরা দুটো দাগ পাবে, দুটা দাগ। দুটা দাগ মানে কি, প্রত্যেক দাগে দুটো কোয়েশ্চেন করতে হয় তিনটের মধ্যে, তাহলে 4টে কোয়েশ্চেন মানে 40 নম্বর। শুধুমাত্র অ্যানালিটিক্যাল জিওমেট্রিটা ভালো করে পড়লে, যেটা যেটা একেবারে ইজি টপিকের মধ্যে পড়ে, ঠিক আছে। তো শুধুমাত্র এটা ভালো করে পড়লে এখান থেকে 40 মার্কস ওঠে, যেখানে তোমরা জানো ম্যাথামেটিক্সে নাম্বার কাটার জায়গা খুবই কম, ঠিক আছে। তাই এইসব জায়গাতে একেবারে নেই বললেই চলে। তো সেখানে 40 নম্বর একদম তোমাদের লিস্ট এফোর্টে তোমরা কিন্তু পেতে পারো। মানে দুটো দাগ এখান থেকে আসবে, ঠিক আছে। তো এখানে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো যদি তোমরা বলো, যেখান থেকে প্রশ্ন তোমরা শিওর শট পেতে পারো, একদম বাড়িতে পড়লে টপিক থেকে প্রশ্ন সলভ করে রাখলে পরীক্ষায় গিয়ে একদম শিওর, মানে তোমরা ওখান থেকে প্রশ্ন পাচ্ছ, এরকম টপিক কোনগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট তোমাদের করা উচিত পেয়ার অফ স্ট্রেট লাইন, এবং অ্যানালিসিস বলছে পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে এবারে কেন পরের বারও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। মানে যতবারই পরীক্ষায় প্রশ্ন এসছে পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে প্রশ্ন দেওয়ার চান্সই অনেক বেশি, ঠিক আছে। মানে পেয়ার অফ স্ট্রেট লাইন এমন একটা চ্যাপ্টার, পরীক্ষায় গিয়ে তুমি এক্সপেক্ট করতে পারো পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। এই টোটালটা থেকে একটা প্রশ্ন আশা করতে পারো, হয় প্যারাবোলা দেবে, নয় ইলিপস দেবে, নয় হাইপারবোলা দেবে। কোনটা দেবে শিওর নয়, প্যারাবোলাও দেয় ইলিপসও দেয়, ঠিক আছে। হাইপারবোলা কম দেয় বাট দেয়, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন আসবে এই 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 জোনটা থেকে। তারপরে জেনারেল কনিক সেকশনের কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসে, তো আমি জেনারেল কনিক সেকশন লিখে দিলাম। অনেক সময় আসে, সব সময় আসে না এটা। তারপরে ধরো আচ্ছা, এবার 3Dর মধ্যে কি কি আছে, স্ফিয়ার, তারপরে আছে কোন, তারপরে কি আছে সিলিন্ডার, তারপরে কি আছে, এই তিনটের মধ্যে একটা প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। এই তিনটের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো, গ্যারান্টি নয় বাট পারো, ঠিক আছে। এর সঙ্গে কি আছে,
এর সঙ্গে তোমাদের আছে প্যারাবোলয়েড, ইলিপসয়েড, ডাবল রাইটিং হয়ে গেল, ইলিপসয়েড। আর একটা টপিক আছে হাইপারবোলয়েড, এর দুটো শীট আছে, ঠিক আছে, হাইপারবোলয়েড অফ 1 শীট আর হাইপারবোলয়েড অফ 2 শীট, লিখে দিচ্ছি 1 শীট আর 2 শীট। এবং এই যে টপিকটা লিখলাম এটাও একটা ভিভিআই টপিক, যেমন এটা একটা ভিভিআই টপিক যেখান থেকে প্রশ্ন তোমরা পাচ্ছ, এটা একটা ভিভিআই টপিক যেখান থেকে প্রশ্ন তোমরা পাচ্ছ, এটাও একটা ভিভিআই টপিক যেখান থেকে প্রশ্ন তোমরা শিওর পাচ্ছ, কারণ এখান থেকে কোনো সময় হাইপারবোলয়েড থেকে প্রশ্ন দিয়ে দেয়, কখনো প্যারাবোলয়েড থেকে দিয়ে দেয়, কখনো ইলাপসয়েড থেকে দিতে পারে, মানে এটাও একটা শিওর শর্ট জোন, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো কোথা থেকে কত নাম্বার আসতে পারে। পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে চান্স অত্যন্ত বেশি থাকে, এখান থেকে বেশি থাকে, এখান থেকে বেশি থাকে, এখান থেকে পড়তে পারে এবং পড়ে, ঠিক আছে। চারটা কোয়েশ্চেন। সীমন্ত স্যার নোটগুলো, হ্যাঁ নোট হ্যান্ড রিটেনই থাকবে, নোট হ্যান্ড রিটেন থাকবে। যদি আমি টাইপই করে দিলাম তাহলে বই আর আমার নোটের মধ্যে পার্থক্য কি হলো, তাই না? নোট হ্যান্ড রিটেনই থাকবে, তোমাদের বোধগম্য নোট থাকবে। এমনটা নয় যে বড় বড় ভারী ভারী কথা লিখে দিলাম তোমরা বাড়ি গিয়ে কিছু উদ্ধার করতে পারলে না, এমন নোট থাকবে না। যে নোট তোমাদের পরীক্ষায় নাম্বার দেবে সেই নোটই আমি প্রোভাইড করব, ঠিক আছে। এমন নোট দিলাম পরীক্ষায় তোমরা ল্যাঙ্গুয়েজ লিখতেই পারলে না, ও নোট পড়ার থেকে না পড়া ভালো, তার থেকে বুঝে নেওয়া লাভদায়ক, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই টপিকের মধ্যে কি কি ইম্পর্টেন্ট এটা বলছি না, কারণ যারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনোদিন পড়েছে তারা জানো এখানে কোন কোন টপিক এমনি ইম্পর্টেন্ট হয়, সেগুলো এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখন আমি করাবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এটা মোস্ট ইজি টপিক, ঠিক আছে, এখানে যখন আমি করাবো তখন আমি ওখানেই বলে দেবো যে কোন কোন টপিক থেকে বিসিএস এ প্রশ্ন আসছে, এবং এখানে প্রত্যেকটা টপিকই আমার মনে হয় করে রাখা জরুরি, এবং কিছু ইম্পর্টেন্ট টপিক সেগুলো তো বেশি বেশি প্র্যাকটিস করে রাখা জরুরি, ঠিক আছে। তো এটা আমি তখনই বলবো, ঠিক আছে, মোস্ট ইজি টপিক, এই জন্য বেশি এটা ডিসকাশন করছি না। আর দুটো এখানেই বলে দিই, দুটো হচ্ছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে পার্টিকেল ডিনামিক্স, এই দুটোর ব্যাপারে অনেকেরই কোয়ারি আছে, স্যার আমার এটা করা হয়নি, অনেকে বলছে আমার ভালো করে তৈরি নেই। তো এইটার জন্য আমি কোনো ফিক্স সাজেশন লিখিনি। কেন লিখিনি, অনেকেই এটা নিয়ে, অনেকে আগেও যখন আমি মানে এই ভিডিওগুলো এনেছিলাম তখন অনেকে লিখেছিল, তো এই জন্য আমি কেন লিখিনি, এটা এটা আমি বলবো এটা 100% তোমরা আমার নোটটাকে ফলো করো, ওর বাইরে কিছু করার দরকার নেই, বেসিক টু অ্যাডভান্স যত রকমের আমার মনে হচ্ছে যতটা করা তোমাদের উচিত ততদূর পর্যন্ত করিয়ে দেবো উইথ ফুল কনসেপ্ট, ঠিক আছে, যেখানে তোমাদের আমার মনে হয় না কোনো অসুবিধা হওয়ার কথা, ঠিক আছে, যতটুকু আমি করিয়ে দেবো। আমার নোটসটা ভালো করে দেখে যেও, ওইটুকুনি আমার মনে হয় করে যাওয়া উচিত, ঠিক আছে। কারণ যদি একেবারে তোমার আউট অফ নলেজ চলে আসে, কোনো কোয়েশ্চেন আসতেই পারে, প্র্যাকটিক্যাল টপিকে যে কোনো কোশ্চেন যে কোনো ধরনের বানানো সম্ভব, তো সেখানে যদি একেবারেই কোনো বিচ্ছিরি কোশ্চেন চলে আসে, বিচ্ছিরি বলা ঠিক নয় কোনো কোশ্চেনকে, বাট কোনো অ্যাডভান্স কনসেপ্ট ঢুকে গেল কোনো কোশ্চেনের মধ্যে, বাট সেখানে ছেড়ে দিতে হবে, কোনো অসুবিধা নেই। বাট তোমরা ম্যাথামেটিক্সের নাম্বার স্কোরিং টপিকগুলো দেখেই বুঝতে পারছো, যদি একটা কোশ্চেন ছেড়েও দাও 10 নম্বরে তাতে কোনো কিছু যায় আসে না, কারণ বাকি নাম্বারগুলো যদি ফুল নাম্বার ক্যারি করো এটাই মনে হয় হাইয়েস্ট নাম্বার হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো স্ট্যাটিক্স আর পার্টিকেল ডিনামিক্সের স্ট্র্যাটেজি আমি বলে দিলাম, ঠিক আছে, এটা শুধুমাত্র আমার নোটসটা করে যাও তাতেই যথেষ্ট। আচ্ছা এবার চলে আসি, আচ্ছা কারো ডাউট থাকলে একবার দেখে নিই, ঠিক আছে। তোমরা সবাই কিন্তু চ্যাট বক্সে পার্টিসিপেট করছো না, ঠিক আছে, না করলে প্রবলেম নেই, বাট আমি চাইবো তোমরা করো যাতে তোমাদেরই লাভ, ঠিক আছে, নিজেদের সমস্যাগুলোকে বলতে পারবে পরবর্তীকালে, কারণ সমস্যা যদি থেকেই যায় ম্যাথামেটিক্সে তো নাম্বার তোলা খুবই মুশকিল, ঠিক আছে। চলো
তো পেপার টুর প্যাটার্ন, ফার্স্টে জানবো প্যাটার্ন ইম্পর্টেন্ট। আগে তো জানতে হবে পরীক্ষায় গিয়ে কোথায় কি আনসার করতে হবে, ঠিক আছে, তারপরে তো বাড়িতে জানতে হবে যে রেলিভেন্ট টপিক কোনটা, তারপরে তো পড়াশোনা শুরু করা উচিত, ঠিক আছে। তো পেপার টুর প্যাটার্ন মানে কি, প্রশ্ন কিভাবে আসে, তাই তো। পেপার 1-এ প্রশ্ন 1 থেকে 10 দাগ পর্যন্ত আসে, পেপার 2-তে কিন্তু ওরকম নয়। পেপার 2-তে গ্রুপ এ আর গ্রুপ বি ভাগ করা থাকে। গ্রুপ এ দুটো পার্টে আসে, গ্রুপ এ থাকে পেপার 2 এর, আর গ্রুপ বি থাকে। এখানে গ্রুপ এ তে 1 থেকে 7 দাগ পর্যন্ত থাকে, 1 থেকে 7 দাগ পর্যন্ত থাকে, এটা ভালো করে লিখে দিচ্ছি। আর বিতে থাকে 8, 9, 10, থাকে 8, 9, 10, ঠিক আছে, 3টে দাগ। এবার তোমরা ভালো করে খেয়াল করো, এখানে যে স্ট্র্যাটেজিটা একটু আলাদা হবে, এটা আমি বলে দিচ্ছি একটু পরে। তো এখানে প্রথমত বলে দিচ্ছি 1 থেকে 7 দাগ, ঠিক আছে, এবং এখানে আরো দুটো জিনিস বলবো, ঠিক আছে, আসি আমি, অসুবিধা নেই। তো এখানে দাঁড়াও, একটা জিনিস এখানে পরে আমি অ্যাড করে দেবো, তোমাদের পিডিএফটা দেওয়ার আগে একটা জিনিস এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, পরে অ্যাড করে দেবো এই নোটটা দেওয়ার সময়, দেখে নাও। তো 1 থেকে 7 দাগের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে, আগে যেরকম ছিল কি দাগ নম্বরের মধ্যে, প্রতি দাগ নম্বরের মধ্যে 3টে কোশ্চেন, 2টো অ্যান্সার করতে হচ্ছিল। এখানে দাগ নম্বরগুলোর মধ্যে চয়েস, মানে 7টা দাগের মধ্যে থেকে 5টা দাগকে বাছতে হবে, ঠিক আছে, 7টা দাগ থেকে আমাদের 5টা দাগকে বাছতে হবে, 7টা দাগ থেকে কটা বাছতে হবে, 5টা দাগকে বাছতে হবে। তার মানে এখানে দাগের মধ্যে আর চয়েস নেই, প্রতি দাগের মধ্যে এখানে কটা করে কোশ্চেন আছে, 2টো করে, কোশ্চেন 1, কোশ্চেন 2, প্রত্যেকটা দাগে 2টো করে কোশ্চেন আছে। কিন্তু এখানে তুমি 1 আর 2 এর মধ্যে চয়েস করতে পারবে না, এখানে দাগ নম্বরকে চয়েস করতে পারবে। ধরো তুমি কে নিয়ে নিল, 1 নিয়ে নিল, কেউ 7 নিয়ে নিল, কেউ 6, কেউ 5, কেউ 4, মানে এমন করে নিতে হবে যে 7টার মধ্যে থেকে যে কোনো 5টা তোমরা চুজ করতে পারো, কিন্তু প্রত্যেকটা দাগে 2টো করে কোশ্চেনই করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, 7টা দাগ আছে, 5টা দাগ করতে হবে, আর প্রতি দাগের সব কটা অ্যান্সারই করতে হবে, ঠিক আছে। তার মানে এখানে কত করে থাকে সেটাও জানা জরুরি, যেহেতু 2টো দাগে অ্যান্সার করতে হয়, প্রত্যেক দাগ থাকে এখানে 14 মার্কস করে। যে প্রশ্নগুলো তোমরা গ্রাজুয়েশনে 7 মার্কসের করে এসো, 8 মার্কসের করে এসো, সেই প্রশ্নগুলো এখানে 14 মার্কসের থাকে। তাহলে প্রত্যেকটা দাগ ক্যারি করে 28 মার্কস। তোমরা বুঝতে পারছো, একটা দাগ করার জন্য তোমরা 28 মার্কস পেতে পারো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা দাগ 14 + 14 28 ডিভাইড হয়, তার মানে 5টা দাগ অ্যান্সার করতে হয়, তো 5 × 28 যদি তোমরা গুণ করে নাও, 5 × 40 শূন্য হাতে 4, 5 × 10 আর 4 14, 140 নাম্বার শুধুমাত্র 1 থেকে 7 দাগের মধ্যে 5টা দাগ অ্যান্সার করায় তোমরা পেয়ে যেতে পারো। গ্রুপ বি, আচ্ছা এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে তো, তাহলে গ্রুপ বিতে আসবো। যে 12 জন লাইভে আছো তারা কিন্তু অ্যান্সার করো, ক্লিয়ার, ওকে, ববি ওকে, ওকে, চলো। তো এখানে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার গ্রুপ বির মধ্যে 3টে দাগ আছে, গ্রুপ বির মধ্যে 3টে দাগ আছে, এবং প্রত্যেকটা দাগে এখানেও 2টো করে কোশ্চেন আছে, কিন্তু এখানে 14 ছিল, এখানে আছে 15। তাহলে এখানে প্রত্যেকটা দাগের মধ্যে আছে 15। এখানেও তোমাদের কি করতে হবে, এখানেও এই দুটোর মধ্যে অপশন নেই, ঠিক আছে, সাব পার্টের মধ্যে অপশন নেই, এখানে দাগের মধ্যে অপশন আছে, দাগের মধ্যে এখান থেকে তোমাদের 2টো কোশ্চেন সলভ করতে হবে, 2টো। আগে 7টার মধ্যে 5টা দাগ সলভ নিতে হয়েছিল, এখানে 3টের মধ্যে 2টো দাগ নিতে হবে, 2টো কোশ্চেন নয়, 2টো দাগ, 2টো দাগ, 2টো দাগ, ঠিক আছে, 2টো দাগ নিতে হবে। 8, 9, 10 এর মধ্যে যে কোনো 2টো দাগ চয়েস করতে হবে, প্রত্যেকটা দাগের মধ্যে 2টো কোশ্চেন থাকবে, প্রতি কোশ্চেনের মার্কস হচ্ছে 15। তোমাদের যে কোশ্চেন গ্রাজুয়েশনে 7, 8 মার্কসে থাকতো, এখানে 15 নাম্বার দেওয়া হয়,
ঠিক আছে। এখানে 15 নাম্বার মানে এখানে এক একটা কোয়েশ্চেন 30 মার্কস ক্যারি করে, এক একটা দাগ 30 মার্কস ক্যারি করে, কোয়েশ্চেন 15 মার্কস ক্যারি করে, প্রতি দাগ 30 নাম্বার ক্যারি করে। তাহলে দুটো দাগ করতে হবে মানে 2 × 30 মানে 60 নাম্বার এখানে ক্যারি হয়। তার মানে এখান থেকে 140 আর 60 টোটাল পেপার হচ্ছে 140 + 60। এটা এ পার্ট আর এটা বি পার্ট, তো মিলে হচ্ছে কি, দুটো মিলে হচ্ছে 200 নাম্বার। তাহলে এটা হচ্ছে তোমাদের পার্ট পেপার 2 এর ডিস্ট্রিবিউশন। সবার কাছে ক্লিয়ার তো এইটুকুনি? বলো দেখি তোমরা। একদম মাথায় সেট হয়ে যাওয়া জরুরি যে কোথা থেকে কতটা প্রশ্ন আসে, কোন দাগে কোন 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 অপশন থাকে। তাহলে কি হবে, তোমরা পরীক্ষার জন্য তোমরা কোনো ধরো যুদ্ধই মনে করো না কোনো পরীক্ষাকে, না তোমরা যদি যুদ্ধের ব্যাটেল গ্রাউন্ডটাকে ভালো করে না চেনো, তাহলে তোমরা কোথায় গিয়ে তোমাদের কামান রাখবে আর কোথায় গিয়ে তোমাদের বন্দুক রাখবে, ঠিক আছে? তো সেই জায়গাটা এরকম একটা অবস্থা হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো তোমরা আগে জেনে নাও যে কোন কোন জায়গায় কি কি প্রশ্ন থাকে, ঠিক আছে? চলো, এখানে একটা জিনিস আমার স্লাইডে অ্যাড করা হয়নি, আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে এবার যেটা বলতে হবে যে হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, আরেকটা এখানে লিখে দিচ্ছি। তাহলে গ্রুপ এর মধ্যে কটা প্রশ্ন? 1 থেকে 7। কটা অ্যান্সার করতে হবে? 5টা দাগ, কোয়েশ্চেন নয়, এগুলো সব দাগ নাম্বার। 1 থেকে 7 দাগ পর্যন্ত আছে, 5টা দাগ অ্যান্সার করতে হবে। আচ্ছা, এইবার দেখো যে তোমাদের চ্যাপ্টারগুলোর নাম আশা করি সবার মনে আছে নাকি? টোটাল চ্যাপ্টার কি কি ছিল আমি একবার লিখে দিচ্ছি। ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এর সঙ্গে ছিল কি, আচ্ছা চ্যাপ্টার 1 ক্লাসিক্যাল অ্যালজেব্রা। 2 নম্বর ছিল কি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। 3 নম্বর ছিল কি মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস, এমসি দিয়ে লিখছি। আচ্ছা 4 নম্বরে কি ছিল? 4 নম্বর, আচ্ছা মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসের সঙ্গে ছিল কি আর একটা টপিক ছিল ভেক্টর অ্যানালাইসিস। আচ্ছা 4 নম্বরে কি ছিল? মেট্রিক স্পেস, তার সঙ্গে কি ছিল? কমপ্লেক্স অ্যানালাইসিস। আচ্ছা তারপরে 5 নম্বরে কি ছিল? নিউমেরিক্যাল অ্যানালাইসিস। 6 নম্বরে কি ছিল? জাস্ট রাফলি দেখে নাও। 6 নম্বরে কি ছিল? প্রবাবিলিটি প্লাস স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স। আর একটা টপিক বাদ গেল 7 নম্বর, তোমরা যেন 7টা টপিক ছিল, একটা হচ্ছে এলপিপি, ঠিক আছে? এই টোটাল টপিক ছিল পেপার 2 তে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই টপিকের ওয়েটেজ কোনটা, কোনটার কতটা, রেলেভেন্ট টপিক কি কি, এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে কি বললাম, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস প্লাস ভেক্টর অ্যানালিসিস, ঠিক আছে? মেট্রিক স্পেস প্লাস কমপ্লেক্স অ্যানালিসিস, ঠিক আছে? তারপরে কি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, আর এটা হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিস, এলপিপি, ঠিক আছে? এই যে পুরো জিনিসটাকে তোমাদের বুঝতে হবে যে এই স্ট্রাকচারের মধ্যে কিভাবে ডিভাইড হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ বি এর মধ্যে কি করে ডিভাইড হচ্ছে, এখানে হচ্ছে 8 নম্বর দাগ, 9 নম্বর দাগ, 10 নম্বর দাগ, দুটো করতে হবে। তো এর মধ্যে কিভাবে ডিভাইড হচ্ছে তোমাদের আগে বলার জন্য, আগে তোমাদের যেটা ডিভাইড হচ্ছে সেটা বলে রাখি যে এই 7টা দাগের মধ্যে তোমরা কোন কোন চ্যাপ্টার পাবে। এর মধ্যে তোমরা 5টা চ্যাপ্টার পাবে, ঠিক আছে? 1 2 3 4 5, ঠিক আছে? 5টা চ্যাপ্টার। এই 7টা দাগের মধ্যে 5টা চ্যাপ্টার ঢুকে আছে। কোন চ্যাপ্টার থেকে কতগুলো দাগ আসবে সেটাও বলবো। দেখো এর মধ্যে তোমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা পাবে, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পাবে, আচ্ছা তারপরে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস পাবে, প্লাস যেটাকে তোমরা বলি যে ভেক্টর অ্যানালাইসিস। আচ্ছা তারপরে তোমরা পাবে মেট্রিক স্পেস প্লাস কমপ্লেক্স অ্যানালিসিস, নিউমেরিক্যাল অ্যানালিসিস। 1 2 3 4 5, এই 5টা টপিক মিলিয়ে এই 7টা দাগ কভার করে। তাহলে নিশ্চয়ই কোনো একটা টপিক থেকে দুটো করে দাগ আছে, কমন সেন্সের বিষয়। 7টা দাগ, 5টা টপিক আছে, তাহলে 5টা টপিক থেকে কোনো টপিক থেকে তাহলে নিশ্চয়ই দুটো দাগ কভার করে, তাই না? জানতে হবে সেটা।
তো দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে দুটো দাগ আসে, কটা দাগ আসে? দুটো দাগ আসে, পেনে কালি চেঞ্জ করছি, দুটো দাগ আসে। এবার তোমরা আগেই জেনেছো এখানে প্রত্যেকটা দাগের মধ্যে 28 মার্কস আছে, মানে 14 প্লাস 14, প্রতি কোশ্চেন থেকে 14 নাম্বার আসে, মানে প্রতি দাগ থেকে 28 নাম্বার আসে। এক একটা দাগের মধ্যে দুটো কোশ্চেন থাকে, 14 প্লাস 14। তাহলে তোমরা দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে দুটো দাগ আসে, আর দুটো যদি দাগ আসে তার মানে কটা কোশ্চেন? 4টে কোশ্চেন, তাই না? তো 4 × 14 হয়ে যাবে। আর দুটো দাগ আসা মানে 28 × 2 মানে 56 নাম্বার, তাই তো? এরকম ভাবে ভাবতে পারো। তাহলে একমাত্র যদি কেউ ক্লাসিক্যাল অ্যালজেব্রা কেউ ভালোভাবে পড়ে, তাহলে কত নাম্বার সে স্কোর করতে পারে আশা করি সে বুঝতে পারছে নাকি? আমরা বলো দেখি, কারো কোনো ডাউট আছে কিনা এইটুকুনি দেখে নি একবার। আর 0.35 মিনিটে আমার ধরো তুমি টেক্সটটা আরেকবার করে দাও, অনেকটা পিছনে চলে গেছে তো, আমাকে তাহলে আরেকবার দেখতে হবে, ঠিক আছে? আরেকবার টেক্সটটা করে দাও, আমি দেখে নিচ্ছি একটু। যদি কপি পেস্ট করা যায় কপি পেস্ট করে দাও একবার, ঠিক আছে? দেখো তুমি টেক্সটটা করো, আমি দেখছি, ঠিক আছে? আরেকবার স্ক্রল করতে আবার টাইম লেগে যাবে। দেখো তাই বলছিলাম, হ্যাঁ, দুটো দাগ নাম্বার আসে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে একটা দাগ নাম্বার আসে, একটা দাগ নাম্বার মানে 28 নম্বর, 14 প্লাস 14। আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে 28 নম্বর। আচ্ছা, এবার হচ্ছে কি তোমাদের যেটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস ভেক্টর অ্যানালিসিস, এখান থেকে দুটো দাগ আসে। তাহলে কতটা ইম্পর্টেন্ট এই টপিকটা বুঝতে পারছো? দুটো দাগ আসে মানে 56 নম্বর। আচ্ছা, এই টপিকটা মেট্রিক স্পেস আর যেটাকে বলছি আমরা কমপ্লেক্স অ্যানালিসিস, একটা দাগ আসে। আর যেটাকে বলছি নিউমেরিক্যাল অ্যানালিসিস, এখান থেকে একটা দাগ আসে। এগুলো মোটামুটি প্রিভিয়াস ইয়ারের অ্যানালিসিস, এরকমটা নয় যে সবসময় এটাই হবে, ঠিক আছে? তবে হওয়ার চান্স বেশি। কি বলছিলাম যে কোনো দাগ নাম নেক্সট চ্যাপ্টারের কোয়েশ্চেন পারে। দেখো এখনো পর্যন্ত ডব্লিউবিসিএস এর প্যাটার্ন এটা বলছে, কিন্তু কখনো আসতে পারে না, এটা ডব্লিউবিসিএস সিলেবাসে কোথাও লেখা নেই। আমি যা কিছু তোমাদেরকে অ্যানালিসিস করছি, ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন করার ধরন, তার যে দৃষ্টিভঙ্গি, সেটাকে অ্যানালিসিস করে। কারণ আমরা তো ভবিষ্যৎ কেউ দেখতে পারি না, তো সেই জন্য ভবিষ্যৎ আমরা কেউ বলতে পারবো না, কিন্তু ভবিষ্যৎকে প্রেডিক্ট করা যায় যে পাস্টে সে কিরকম আচরণ করে এসছে, তার ভিত্তিতে ভবিষ্যৎকে কিছুটা প্রেডিক্ট করা যায়, তারই একটা প্রেডিকশন এটা, ঠিক আছে? কিন্তু ভবিষ্যৎ আমিও দেখতে পারি না, তুমিও দেখতে পারো না, কি করে বলবো যে মিক্স করতে পারে না? কারণ নোটিফিকেশনে লেখা নেই, তাই না? আচ্ছা চলো, আশা করি কোশ্চেন উত্তর দিয়ে দিয়েছি। এবার দেখো নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে একটা, তাহলে কটা কোশ্চেন হয়ে গেল? 2 2 4 5 6 7, 7টা কোশ্চেন কভার হয়ে গেছে। এই সাতটা দাগ কভার হয়ে গেছে। 2 2 4 5 6 7, 7টা দাগ কভার হয়ে গেছে। 7টা দাগের মধ্যে 5টা দাগ তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে। আর প্রতি দাগের মার্কস হচ্ছে 14 প্লাস 14 মানে 28, তাহলে 5 × 28 মানে 140, ঠিক আছে? এইবার তোমরা দেখো এইখানে কি আছে। এখানে যে তোমরা একটা দাগ তো 10 নম্বর দাগ বলে ভুল হবে, এখানে 3টে দাগ নম্বর আছে, যেখানে একটা দাগ নম্বর সবসময় এলপিপি থেকে থাকবে। এলপিপি থেকে একটা দাগ থাকবে, একটা দাগ উঠছে। এলপিপি থেকে একটা দাগ আসবে, এলপিপি থেকে একটা দাগ আসবে, ঠিক আছে? একটা দাগ মানে কি 15 প্লাস 15, গ্রুপ বি তে কত ছিল? 15 প্লাস 15, 30 নাম্বার, ঠিক আছে? তাহলে এলপিপি থেকে দুটো প্রশ্ন পাবে, 15 প্লাস 15, 30 নাম্বার। এলপিপির একটা কোশ্চেন কভার হয়ে গেল। তোমার শুধুমাত্র এলপিপি যদি কেউ ভালো করে পড়ো, মানে 4টে টপিক বলেছিলাম, তোমরা যদি সিলেবাস কেউ দেখে থাকো তো সেখানে 4টে টপিক থেকে প্রশ্ন আসে, তখনও বলেছিলাম, ঠিক আছে? আজকেও বলে দেবো, চাপ নেই। তো দেখো, আর এই যে দুটো দাগ আসে না, এটা প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স এর মধ্যে থেকে আসে, ঠিক আছে? চান্স থাকে একটা প্রবাবিলিটি থেকে দেবে, একটা কোর স্ট্যাটিস্টিক্স থেকে দেবে, ঠিক আছে? তো এই 3টে দাগের মধ্যে, তার মানে এখান থেকে তুমি ধরো যদি প্রবাবিলিটি থেকে পড়ে তাহলে দুটো প্রশ্ন পড়বে, স্ট্যাটিস্টিক্স থেকে যদি পড়ে 9 দাগটা তাহলে দুটো প্রশ্ন পড়বে। তাহলে এখান থেকে হয় 8 দাগ বাঁচতে হবে, 9 দাগ বাঁচতে হবে, 10 দাগ বাঁচতে হবে। মোর ইজি টপিক কি মানে তোমাদের এলপিপি থেকে একটা দাগ পড়বে, 15 প্লাস 15 30। এবার হচ্ছে 8 দাগ 9 দাগটা বলে ভুল হবে। আর যে দুটো দাগ আছে প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স, সেটাও বলবো তার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, ঠিক আছে? তো আপাতত কারো প্রশ্ন থাকলে বলো, আমি স্ট্র্যাটেজিতে আসছি।
স্যার ক্যালকুলেটর অ্যালাউ করা হয়, হ্যাঁ হয় হয় হয়। ক্যালকুলেটর ছাড়া নিউমেরিক্যাল অ্যানালিসিস পরীক্ষার সময়ের মধ্যে করে করা একেবারে অসম্ভব বলতে গেলে, ঠিক আছে। চলো আচ্ছা, এবার হচ্ছে চ্যাপ্টারের রেলিভেন্ট টপিক কোনগুলো, তাই তো? আর কেউ কিছু প্রশ্ন? সায়েন্টিফিক ক্যালকুলেটর তো স্যার, হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা গ্রাজুয়েশন ইউজ করতে, ঠিক আছে। তুমি ভাবো না এটা গ্রাজুয়েশনের টপিকেই পরীক্ষা দিচ্ছ, তাই না? যদি তোমরা মডেল বলে দিতে চাও, একটা ভালো মডেল বলে দিচ্ছি আমি, ক্যাশিও 991 ES প্লাস, ঠিক আছে, ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি বানান ভুল না লিখে থাকি, ক্যাশিও বানান যদি ভুল না লিখে থাকি তাহলে এটাই হবে, হয়তো ডবল এস হতে পারে। ক্যাশিও 991 ES প্লাস, ক্যাশিও বানান মনে হচ্ছে মেবি ভুল লিখেছি আমি, দেখে নিও তোমরা তাহলে 991 ES প্লাস। তো এই যেটা তোমরা নিতে পারো মডেলটা, ভালো মডেল, যদি কেউ নিতে চাও, আর যদি যারা কাছে থেকে থাকে তাহলে সেটা ইউজ করো, কোনো দরকার নেই নতুন কিছু কেনার। আচ্ছা চলো, তো ব্যাপারটা হয়েছে কি নেম, আচ্ছা, তো ব্যাপারটা হয়েছে যে আমি যে টপিকগুলো বলছি, যেমন ক্লাসিক্যাল অ্যালজেব্রা, তোমাদের মনে করতে পারে, তোমাদের একটু আগেই বললাম যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে দুটো দাগ আসে, মানে 56 নাম্বার, তাহলে জানতে হবে তো টপিক কোনটা, অনেক বড় টপিক, তাই না? একটা বই স্কিমাপার, একটা বই তোমাদের হয়তো তোমরা হয়তো করেছো স্কিমাপার, একটা বই যেটা অনেকটাই মোটা বই, তাই না? এখান থেকে ইম্পর্টেন্ট টপিকের থেকে বড় কথা কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় সেটা বেশি ইম্পর্টেন্ট। আরও সাব টপিক ইম্পর্টেন্ট আছে, সেটা চ্যাপ্টার করানোর সময় বলবো, ঠিক আছে। বাট আপাতত কোন টপিক থেকে প্রশ্ন আছে দেখে নাও। থিওরি অফ ইকুয়েশন থেকে তো প্রশ্ন আসবেই আসবে, কিন্তু থিওরি অফ ইকুয়েশন সংক্ষেপে লিখলাম, থিওরি অফ ইকুয়েশনের কোন টপিক থেকে এক্স্যাক্টলি প্রশ্নটা আসে চ্যাপ্টার যখন করাবো বলে দেবো। থিওরি অফ ইকুয়েশন অনেক বড় চ্যাপ্টার, সবটা থেকে প্রশ্ন আসে না, স্পেশাল রুট এইসব টপিকগুলো যেগুলো আছে সেখান থেকে প্রশ্নগুলো আসে, সেটা বলে দেবো, ঠিক আছে। তারপরে তারপরে হচ্ছে তোমার ইন্টিজার, ইন্টিজার থেকে প্রশ্ন আসার চান্স অত্যন্ত বেশি। ইনইকুয়ালিটি থেকে প্রশ্ন ধরে রাখো শিওর শট আসবে। ইনইকুয়ালিটি, আচ্ছা ইনইকুয়ালিটি হয়ে গেল। আর একটা টপিক থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে, মাঝে মাঝে আসে না, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার, তবে আসার চান্স এখান থেকে প্রচন্ড হাই, মানে কোনো একটা টপিক অফ করে দিলেই এই টপিক থেকে প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। এই চারটে টপিক আছে, ঠিক আছে, তার মধ্যে সাব টপিকের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, কারণ কমপ্লেক্স নাম্বারের মধ্যে তোমরা জানো অনেক তিনটে চ্যাপ্টার হয়, তাই না? তোমরা বইতে যারা পড়েছো স্কিমা যদি কেউ পড়ে থাকো তাহলে তিনটে চ্যাপ্টার হয়, তো মনে করছেন ABC চ্যাপ্টার হয়, ঠিক আছে। তো অনেকগুলো টপিক, অনেকগুলো সাব টপিকে ভাগ করা আছে, তাহলে কোন কোন টপিক সাব টপিক তার মধ্যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা তো আমি চ্যাপ্টার করানোর সময় বলে দেবো, ঠিক আছে। কোথা থেকে প্রশ্ন আসার চান্স বেশি, কেন ইম্পর্টেন্ট সেটাও বলে দেবো, ঠিক আছে। চলো আচ্ছা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে এই বইতে এই কটা চ্যাপ্টারই তোমাদের ছিল, এই কটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন সব কটা থেকেই আসে, ঠিক আছে। তো ইনইকুয়ালিটি থেকে প্রচুর একটা চান্স থাকে যে এখান থেকে প্রশ্ন পড়বে এবং কমন প্রশ্ন পড়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অনেকেই আমাকে বলেছিল যখন আমি ওই তখন আমার ওই ইউটিউবে যে ক্লাসটা এসেছিল, ঠিক আছে, চ্যাপ্টারে যে অ্যানালিসিসটা, চ্যাপ্টার অ্যানালিসিস না, সিলেবাস অ্যানালিসিস, তো সেখানে অনেকেই বলেছিল যে স্যার যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় আমাদের অনেকের ভীতি আছে, তাই না? তো আমি পদক্ষেপ নিয়েছি যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় পুরো বেসিক থেকে করাবো, কোনো অসুবিধা তোমাদের হবে না, শুধুমাত্র আমার নোটসের উপরে রিলাই করলেই হবে, ঠিক আছে। বাইরে কিছু পড়ার দরকার নেই, কারণ যে কোনো বই পড়লেই তোমাদের ভয় লেগে যাবে। তো তোমাদের মতো করে নোটসটাকে ডেভেলপ চলছে এবং হয়ে গেছে অনেকটাই, তো সেটা তোমরা পড়লে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। যেটা নতুন কোশ্চেনগুলোকে আমার অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে, সেগুলো অ্যাড করার পরে তোমাদের কি হবে, কমপ্লিট যে নোটটা তোমরা পাবে সেই নোটটা পড়লে আমার মনে হয় মোর দ্যান এনাফ, ঠিক আছে। আচ্ছা তারপরে তোমাদের মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস ভেক্টর অ্যানালিসিস সব থেকে ইজি টপিক, ঠিক আছে। এটা
মানে সব থেকে ইজি টপিক বলতে গেলে। তো এইটা আমি যখন চ্যাপ্টার করাবো কি কি প্রশ্ন, যেমন শুরুও করেছিলাম একটুখানি, তো যখন করাবো তখন বলে দেবো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। একদম ইজি টপিক, 2-3 দিনে শেষ হয়ে যাওয়ার টপিক, ঠিক আছে। মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস 2-3 দিনে শেষ হয়ে যাবে, আর ভেক্টর অ্যানালিসিস 2-3 দিন লাগতে পারে, মানে মোটামুটি ধরো 6-7 দিনের, ঠিক আছে। তুমি বুঝতেই পারছো মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস থেকে দুটো দাগ আসে, তাহলে তো টাইম তো একটু বেশি লাগবেই না, 6 দিন তো লাগবেই আশা করা যায়। তো তারপরে প্রবাবিলিটি, আচ্ছা নিউমেরিক্যাল অ্যানালিসিস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং। তো কম্পিউটার প্রোগ্রামিং থেকে প্রশ্ন আসছে না, ঠিক আছে। তো স্ট্রেট ফরওয়ার্ড কথা এটাই, যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে, তোমাকে আমি বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে। ইন্টারপোলেশন, আমি পুরো লিখছি, ইন্টারপোলেশনের মধ্যে ফরওয়ার্ড করতে হবে, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন করতে হবে, নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড, আর ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, তিনটে আছে। তারপরে কি হলো, রেগুলার ফলসি মেথড, রেগুলার ফলসি মেথড, তারপরে নিউটন র্যাপসন মেথড, ঠিক আছে। যে টপিকগুলো লিখছি শুধু এই টপিকগুলো করে গেলে পুরো মানে কপি পেস্ট প্রশ্ন, ঠিক আছে, শুধু সংখ্যা চেঞ্জ করে দেবে। নিউটন র্যাপসন মেথড, আর সলিউশন বের করার ক্ষেত্রে দুটো মেথড পড়তে হবে, সলিউশনের ক্ষেত্রে দুটো মেথড পড়তে হবে, একটা হচ্ছে কি গস এলিমিনেশন আর গস সিডেল, গস সিডেল। আর ওডির সলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে, ওডির সলিউশনের ক্ষেত্রে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বার করার জন্য, ওডি মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর সলিউশন বার করার জন্য দুটো মেথড পড়তে হবে এখানেও, ঠিক আছে। পিকার্ড, তিনটে পড়তে হবে, পিকার্ড, অয়লার, আর পড়তে হবে তোমাদের হচ্ছে রুঙ্গেকুত্তা, রুঙ্গেকুত্তা মেথডের ফোর্থ অর্ডারটা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে মোটামুটি এইটাই হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে, এইটাই হচ্ছে তোমাদের সিলেবাস, যেখানে ইন্টিগ্রেশন টপিকটা বাদ গেছে। এর মধ্যে আরেকটা টপিক আছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, আমি লিখছি না ইন্টিগ্রেশন, ঠিক আছে। ইন্টিগ্রেশনের মধ্যে তোমাদের সিলেবাসে আছে হচ্ছে সিমসন 1/3 আছে, 2/3 নেই, সিমসন 1/3 অনলি আছে, ঠিক আছে, 3/8টাও নেই, ঠিক আছে। সিমসন 1/3 আছে, দিচ্ছি সিমসন 1/3, আর হচ্ছে তোমাদের রয়েছে হচ্ছে কি ট্রাপেজয়েডাল রুল, ঠিক আছে, এই দুটোই আছে, ট্রাপেজয়েডাল। তো এই হচ্ছে পুরো সিলেবাস, ইন্টিগ্রেশনের মধ্যে সিমসন 1/3 আছে আর ট্রাপেজয়েডাল আছে, ঠিক আছে। তো ট্রাপেজয়েডাল আছে না, এখান থেকে প্রশ্ন আসে, এইগুলো সব বলছি না, হয়তো সিলেবাসে একটু একটু বেশি টেশি থাকতে পারে, বাট এখানে যেটা বলছি এখান থেকে প্রশ্ন আসে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করবে, সিমসন আর ট্রাপেজয়েডাল যদি কেউ পড়ে যাও, ঠিক আছে, তাহলে জানবে একটা কোশ্চেন আসার সম্ভাবনা 90%, ঠিক আছে। এবং সেরকম ভাবে রুঙ্গেকুত্তা, পিকার, অয়লার পড়ে গেলে একটা প্রশ্ন পেয়ে যাবে, আশা করা যায়, ঠিক আছে। বাট আসবে তো সেই দুটো কোশ্চেনই, এবার এর মধ্যে জাস্ট ভ্যারি করবে, ঠিক আছে। তবে আমার মনে হয়, যেটা তুমি আমাকে জিজ্ঞেস করো, এখান থেকে আর এখান থেকে প্রশ্ন আসার চান্স অত্যন্ত বেশি, তাহলে সবাইকে পড়ার সময় এইটা আর এটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এখান থেকেই করলে তার পরীক্ষায় কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা মানে 90%-এর উপর, ঠিক আছে। তো এইটাই হচ্ছে দেখার পার্থক্য, ঠিক আছে। আমি তোমাদের চ্যাট দেখছি, কারো যদি কিছু বলার দরকার হয় বলতে পারো। হ্যাঁ, নিউমেরিক্যাল মেথডে কারো প্রবলেম আসার কথা নয়, জাস্ট ক্যালকুলেশন কিছুই তো তেমন একটু আচার। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিংটা বলে আমি আজকের ক্লাস শেষ করব। লিনিয়ার প্রোগ্রামিং, এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো লিনিয়ার প্রোগ্রামিং এর মধ্যে কি আছে, লিনিয়ার প্রোগ্রামিং এর মধ্যে চারটে জায়গা থেকে প্রশ্ন আসে। একটা সিমপ্লেক্স, এই চারটের বাইরে কিছু করার দরকার নেই, সিমপ্লেক্স মেথড, একটা যে ডুপ্লেক্স মেথড, ডুপ্লেক্স মেথড, আর একটা যে ট্রান্সপোর্টেশন প্রবলেম, তোমরা সবাই করেছো, যারা করোনি তারা করিয়ে দেবো, অসুবিধা নেই, ট্রান্সপোর্টেশন প্রবলেম, আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম, ঠিক আছে। তো এই চারটে টপিক তোমরা যদি করে যাও, ওই লাস্টে বললাম 15-15-30 নাম্বার, একটা দাগ পরে গ্রুপ বি 3টে দাগের মধ্যে একটা দাগ এলপিপির জন্য ফিক্স থাকে, ওই 3টে দাগের মধ্যে একটা দাগ, মানে এই চারটে টপিক পড়লে 15-15-30 কভার, মানে চারটে ধরনের প্রশ্ন সলভ করে রাখলে তোমরা 30 নাম্বার পরীক্ষায় পেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে পুরো স্ট্র্যাটেজি তোমাদের আজকের। আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, একদম ছবির মতো মাথায় বসে গেছে। বাড়িতে গিয়ে এই নোটসটা সবাই প্রিন্ট করে নেবে বাড়িতে, কালকে যখন তোমরা টাইম পাবে। আর এই পারলে রেকর্ডের ভিডিওটা তোমার যদি কারো অসুবিধা থাকে আরেকবার দেখে নিও।
ঠিক আছে? আর যদি কিছু বলার থাকে আমাকে এখন বলতে পারো, আমি জাস্ট তোমাদের চ্যাটগুলো দেখবো, দেখার পরে ক্লাসটা সমাপ্ত করবো, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস, সৌরভ ঠিকই বলেছো, একটু লেন্দি আছে, একটু লেন্দি আছে, এটা এটা একদম মানতে হবে না, ক্যালকুলেশন করতে হবে না হাতে করে, শুধু অন্যান্য টপিকের মধ্যে পড়লাম আর চলে গেলাম, এমনটা ব্যাপার হবে না এখানে। হ্যাঁ, রেকর্ডিং দেখা যাবে শান্তনু, স্যার তো বলে দিয়েছেন মনে হয় আজকে সকালবেলা তোমাদেরকে। স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি এই কারণে বললাম না, কারণ ওটা আমি যেটা অ্যানালিসিস করব ওটা পুরোপুরি ক্লাসেই করব, ঠিক আছে? কারণ স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি যেটা হচ্ছে ওটা ইনডেপথ অ্যানালিসিস দরকার, ওর জন্য একটা ক্লাস আলাদা করে দরকার, ঠিক আছে? ওটা এত শর্ট ক্লাসে সম্ভব নয়, ওই জন্য যখন ক্লাস করাবো তখনই বলবো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলিউশন করে দেবেন। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার তো ইনক্লুড থাকবেই না, প্রিভিয়াস ইয়ার যদি ইনক্লুড না থাকে তাহলে প্রশ্ন কি আসে তোমরা বুঝবে কি করে? করে দেওয়ার কিছু নেই, মানে কিছু কোয়েশ্চেন করালাম, কিছু কোয়েশ্চেন তোমরা করলে, তোমরা যদি না করতে পারো তো পরীক্ষায় কি আমি করে দিয়ে আসবো বলো? হ্যাঁ, মেগার কোয়েশ্চেন দেখেছি। আচ্ছা স্যার, ফার্স্ট কি পড়াবেন? হ্যাঁ, ফার্স্ট কি পড়াবো তোমাদের, যেটা হচ্ছে ওই বলে পেপার ওয়ানের একটা টপিক দিয়ে শুরু হবে, ঠিক আছে? পেপার ওয়ানের কোন টপিক দিয়ে শুরু, তোমরাও রিকমেন্ড করতে পারো কিছু, তবে আমার 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 মনের মতো যদি তোমরা বলতে চাও তাহলে আমি বলবো জিওমেট্রি দিয়ে শুরু করা যেতে পারে, ঠিক আছে? জিওমেট্রি থেকে দুটো দাগ আসবে, তাই না? জিওমেট্রি থেকে শুরু করা যেতে পারে তোমরা যদি বলো, তো পরে আমি এটা ভেবে তোমাদেরকে জানিয়ে দেবো, নেক্সট দিন তোমরা জেনে যাবে কি কি কোন চ্যাপ্টার শুরু হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, চলো, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? সমস্ত ডাউট আমি চ্যাট বক্সে দেখে নিয়েছি, ব্যাস এইটুকুনি। চলো, সবাই ভালো থাকবে, নতুন বছর সবাই এনজয় করো, আর পড়াশোনা মন দিয়ে করো, এইটুকুনি বলার। চলো, বাই।